হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে তোমাদের আমি এমন একটা যুদ্ধের কথা বলবো যেটাকে ৪৪ বছর ধরে পৃথিবীর সব মানুষদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল। মাত্র ১৫০ জন সৈনিকের বিরুদ্ধে লড়াই করেছিল ১,০০০-এরও বেশি, তাও তাদেরকে কোনোভাবেই কাবু করতে পারছিল না। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? এই যুদ্ধের কাহিনীটাকে আড়াল করে রেখেছিল বিশ্বের সব থেকে বড় অর্গানাইজেশনের একজন অফিসার। চলো তাহলে দেখে আসি ইতিহাসের একটা না জানা অধ্যায়। গল্পটি শুরু হয় ১৯৬১ সালে। ওই সময় আফ্রিকান মহাদেশের ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো নামে নতুন একটা দেশ গঠিত হয়েছিল। ওই দেশের মধ্যে কাডাঙ্গা নামে এমন একটা রাজ্য ছিল যেখানে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সবথেকে দামি দামি খনিজ সম্পদ পাওয়া যেত। এজন্যই কঙ্গোর আর্মি জেনারেল, যার নাম জম্বে, তিনি চাইছিলেন এই কাডাঙ্গা রাজ্যটাকে একটা আলাদা দেশ হিসেবে, আর জম্বেকে যেন ওই জায়গার প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, যাতে কাডাঙ্গার মাটিতে থাকা ওই সমস্ত দামি দামি খনিজ সম্পদ বিক্রি করে সে নিজে বড়লোক হতে পারে। কিন্তু তৎকালীন কঙ্গোর প্রধানমন্ত্রী তো কোনোভাবেই এই কাজটা করতে চাইছিলেন না। এই কারণে একদিন জম্বে তার লোকজন প্রধানমন্ত্রীর গাড়ির ওপরে হামলা করে ওনাকে মেরে ফেলে, যার কারণে মুহূর্তের মধ্যেই ওই কঙ্গো দেশের সরকার ভেঙে পড়েছিল। ওই ঘটনার পর আস্তে আস্তে পুরো দেশের মধ্যে অপরাধ আর অরাজকতা বেড়ে যেতে থাকে, যেমনটা ঠিক আমাদের জুলাই বিপ্লবের পর হয়েছিল, মানে ডাকাতদের আনাগোনা বেড়ে যাওয়া। যাই হোক, এদিকে যেহেতু জম্বে আর্মির জেনারেল ছিল, তাই তাদের দেশের সমস্ত সেনাবাহিনী তার আদেশ মেনেই চলত। এই ক্ষমতা ব্যবহার করে জম্বে ওই কাডাঙ্গা রাজ্যটাকে পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয়। সেখানকার খনিগুলোকে বেআইনিভাবে পৃথিবীর বড় একটা মাইন কোম্পানির কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে ইউনাইটেড নেশনের অফিসাররা যখন এই খবর জানতে পারে, তখন যেভাবেই হোক তারা জম্বেকে আটকাতে চাইছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো পৃথিবীতে যাতে আর কোথাও কোনো রকম যুদ্ধ না হয়, সেই বিষয়টা দেখার জন্য, মানে শান্তি রক্ষার জন্য জাতিসংঘ গঠিত হয়েছিল। যেহেতু কঙ্গো দেশের বর্তমান কোনো সরকার নেই, তাই ইউনাইটেড নেশনের অফিসাররা মনে করছিল যে কোনো সময় সেখানে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই এখন তারা জেনারেল জম্বেকে আটকানোর জন্য আর পুরো দেশের শান্তি বজায় রাখার জন্য নিজেদের বেশ কিছু সৈনিককে পিসকিপিং ফোর্স হিসেবে কঙ্গোতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ইউনাইটেড নেশনের এই পিসকিপিং ফোর্স হিসেবে আয়ারল্যান্ডের ১৫০ জন সৈনিককে বেছে নেওয়া হয়, যাদের কমান্ডিং অফিসারের নাম ছিল কমান্ডার প্যাট্রিক কুইনল্যান্ড। তবে সব থেকে মজার ব্যাপার কি জানো? আজ অব্দি আয়ারল্যান্ড কিন্তু কোনো দেশের সঙ্গে যুদ্ধ করেনি। এই জন্যই এই দেশের সৈনিকদের কোনো রকম যুদ্ধ বা লড়াই করার অভিজ্ঞতা নেই। কিন্তু এই দলের কমান্ডিং অফিসার মানে কুইনল্যান্ড বাস্তব জীবনে কখনো কোনো রকম যুদ্ধ না করলেও সে অনেক বড় বড় যুদ্ধের বই পড়েছিলেন, তাই সে যুদ্ধের আলাদা আলাদা রণনীতি সম্পর্কে অনেক কিছুই জানতেন। এর কিছুদিন পর আমরা দেখতে পাই আয়ারল্যান্ড থেকে ওই কাডাঙ্গা যাওয়ার সময় সৈনিকরা প্রত্যেকেই বেশ খুশি ছিল। এখানে তাদের প্রত্যেকের পরিবার তাদেরকে খুব হাসি মুখে বিদায় জানাতে এসেছে। আসলে যেহেতু এই সমস্ত সৈনিকরা প্রথমবারের জন্য নিজেদের দেশের হয়ে কোনো যুদ্ধে যাচ্ছে, তাই এটা তাদের এবং তাদের পরিবারের জন্য খুব গর্বের একটা মুহূর্ত। অন্যদিকে দেখা যায় জেনারেল জম্বে এখন সমস্ত নিউজ মিডিয়ার সামনে বলছে, আমরা ইউএন এর তরফ থেকে পাঠানো সমস্ত সৈনিকদেরকে আমাদের দেশে স্বাগত জানাই। তারা এখানে নিজেদের ইচ্ছে মতো পাহারাদারি করতে পারবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এত সৈনিকদের এখানে পাঠানোর কি দরকার। আমাদের দেশে তো আগে থেকে সবকিছু শান্ত আর ভালো অবস্থায় আছে। টিভির সামনে এরকম বাতেলা দিলেও তো জম্বে কোনোভাবেই চাচ্ছে না যে ইউএন থেকে পাঠানো আর্মিরা এখানে এসে তার সমস্ত কাজে বাধা দিক। আর এই জন্যই এখন আয়ারল্যান্ড থেকে পাঠানো ইউএনএসএ সেই সৈনিকদেরকে আটকানোর জন্য জেনারেল জম্বে মাইন কোম্পানির মালিকের কাছে সাহায্য চায়। এটা শুনে মাইন কোম্পানির সেই মালিক বলে যে, ঠিক আছে, তোমাকে সাহায্য করার জন্য আমি ১,০০০ ভালো সৈনিকদের ভাড়া করে ওখানে পাঠাচ্ছি, যারা আমার মাইন কোম্পানিতে সিকিউরিটি হিসেবে কাজ করবে আর তোমার কাছে রিপোর্ট করবে, সব সময় তোমার আদেশ মেনে চলবে। ওই ঘটনার কিছুদিন পরই ইউএন থেকে পাঠানো সেই ১৫০ জন আইরিশ কঙ্গোতে জর্ডর ভিলেজে থাকা ইউএন ক্যাম্পে পৌঁছে যায়। রাস্তায় যাওয়ার পথে তো তারা প্রত্যেকেই খুবই মজা আর আনন্দ করছিল। দেখে মনে হচ্ছিল
তারা সবাই যেন এখানে পিকনিক করার জন্য এসেছে। কিছুক্ষণ পর তারা যখন ক্যাম্পে পৌঁছায় তখন দেখতে পায় যে সেই ক্যাম্পটা পুরোপুরি একটা খোলা মাঠের মাঝখানে। তার ফলে চারদিক থেকে খুব সহজেই তাদের উপর নজর রাখা সম্ভব। এমনকি এখানে যে কেউ চাইলেই খুব সহজেই ওদের ক্যাম্পের ওপর হামলা করতে পারবে। এটা দেখে কমান্ডার কুইন খুব ভালোভাবেই বুঝতে পারে যে চারদিকে খোলা, এরকম একটা ক্যাম্পে থাকা ওদের পক্ষে মোটেও সুরক্ষিত হবে না। এই জন্যই পরের দিন সকালবেলা কুইন আর তার বাকি সমস্ত সৈনিকরা তাদের ক্যাম্পের চারদিকে মাটি খুঁড়ে বড় বড় গর্ত তৈরি করে পাঁচিল দিয়ে একটা সত্য দেওয়ালের মতো তৈরি করতে থাকে, যাতে কোনো রকম যুদ্ধ বেঁধে গেলে ওদের ক্যাম্পটা যেন সুরক্ষিত থাকে। একই সাথে তাদের যেন লুকিয়ে লড়াই করতে সুবিধা হয়। কিন্তু ওরা যখন এই কাজ করছিল তখন দূর দেশ থেকে বেশ কয়েকজন লোক তাদের উপর নজর রাখছিল। অন্যদিকে দেখা যায় কঙ্গোতে ইউএন এর সমস্ত কাজ দেখাশোনা করার জন্য কর্নার নামের বড় একজন ইউএন অফিসারকেও এই দেশে পাঠানো হয়েছে। এখানে ওনার সাথে রাজা নামের একজন ইন্ডিয়ান সোলজারের পরিচয় হয়। আসলে এই সময় ইউএন এর তরফ থেকে ভারত, আইল্যান্ড আর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেশ অনেক সৈনিকদের এই মিসকিপিং ফোর্স হিসেবে কঙ্গোতে পাঠানো হচ্ছিল। এরপর এরা সবাই কঙ্গোতে থাকা ইউএন এর হেডকোয়ার্টারে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। তখন অফিসার কর্নার জানতে পারে বিদেশের প্রধানমন্ত্রী মারা যাওয়ার পর জেনারেল জম্বে এই দেশের অনেক দরকারি আর বড় বড় সরকারি বিল্ডিংগুলোকে নিজের দখলে নিয়ে নিয়েছে। অফিসার কর্নার এখনই অফিসগুলোকে আবারও নিজেদের দখলে নিয়ে সেগুলোকে নতুন করে খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই এইবার সে নিজের বেশ কিছু সৈনিককে ওই সরকারি অফিসগুলোর দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে জার্ডভিলের আইরিশ ক্যাম্পে কমান্ডার কুইন লক্ষ্য করে ওদের ক্যাম্পে বন্দুকগুলির পরিমাণ খুবই কম। এগুলো দিয়ে শত্রুদের সাথে যুদ্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। আর এছাড়াও ওদের ক্যাম্পে খাবার দাবারও খুব অল্প ছিল। এই জন্যই খাবার কিনতে নিজের বেশ কিছু সৈনিককে নিয়ে পাশের অন্য একটা শহরে চলে যায়। এখানে সব খাবার দাবার কেনার পর কুইন আর তার সঙ্গীরা পাশের একটা বারে ড্রিঙ্কস করার জন্য চলে যায়, যেখানে আগে থেকেই বেশ কিছু ফ্রেঞ্চ সোলজার ছিল আর তাদের লিডারের নাম হলো ফলকুইন্স। আসলে মাইন কোম্পানিতে পাহারাদারি করার জন্য আর ইউএনদের সঙ্গে লড়াই করার জন্য ওই মাইন কোম্পানির মালিক এই ফ্রেঞ্চ সৈনিকদের বিদেশ থেকে ভাড়া করে এনেছেন। এখন এই বারের মধ্যে কুইনকে দেখে তো ওই ফ্রেঞ্চ কমান্ডার কুইনকে নিজের সঙ্গে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে। তখন গল্প করতে করতে কুইন জানতে পারে যে এই ফ্রেঞ্চ সৈনিকরা জেনারেল জম্বের হয়ে কাজ করছে, আর তার মানে হলো এরা দুজন একে অপরের শত্রু। কুইন আর তার সব সঙ্গীদের কাজ হলো ওই মাইন কোম্পানিকে এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া। অন্যদিকে ফ্রেঞ্চ সৈনিকের কাজ ছিল ওই মাইন কোম্পানিটাকে চালু রাখা, এমনকি জম্বের সব আদেশ মেনে চলা। তারা যখন একে অপরের সম্পর্কে সবকিছু জানতে পারে তখন ওই ফ্রেঞ্চ কমান্ডার কুইনকে অনেক উল্টাপাল্টা কথা বলে অপমান করতে শুরু করে। ফ্রেঞ্চ কমান্ডার তাকে বলে যে তোমরা এখানে কি করতে এসেছো? তোমাদের দেশ তো আজ অব্দি একটা কোনো লড়াইতে অংশগ্রহণ করেনি, তোমাদের যুদ্ধ করার কোনো রকম অভিজ্ঞতা নেই। তখন কুইন বলে যে আর আপনারা তো যুদ্ধ করে একদম শেষ করে ফেলেছেন, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির সৈনিকরা তো মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাদের পুরো দেশটাকে দখল করে নিয়েছিল। এটা শুনেই তো এইবার ওই ফ্রেঞ্চ কমান্ডার প্রচন্ড রেগে যায়। তবে ওই মুহূর্তে সে এই কথার পাল্টা কোনো জবাব দেয় না। এরপর কুইন তার সৈনিকদের নিয়ে ওই বার থেকে বাইরে যায়। নিজের দেশে নিজের বাড়িতে কল করার জন্য ওই শহরের একটা বড় বাড়িতে চলে যায়। আসলে ওই সময় এই দেশের মাত্র অল্প কিছু বড় বাড়িতেই টেলিফোনের সুব্যবস্থা ছিল, আর সেই জন্যই এখন কুইন এইরকম একটা বড় বাড়িতে ঢুকে সেখান থেকে নিজের দেশে নিজের স্ত্রীর কাছে কল করে। এবার কল শেষ করে ওখান থেকে বাইরে বেরোনোর সময় ওই বাড়ির একজন মহিলা কুইনকে বলে যে আপনারা যে মাইনদের পাহারাদারি করছেন এটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর বড় বড় দেশের মাইন কোম্পানিরা ওখান থেকে লক্ষ লক্ষ ডলার কামায়। এমনকি কিছুদিন আগে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমাটা ফেলেছিল সেই বোম তৈরি করার জন্য ইউরেনিয়াম এই জার্ড ভিলেজ থেকে নিয়ে গিয়েছিল।
তাই এখন এই মাইনটাকে চালু রাখার জন্য ক্যাপ্টেন জম্বে আর ওনার লোকজন যে কোনো কিছুই করতে পারে। এজন্যই আপনারা সবসময় একটু সাবধানে থাকবেন। এ কথা শোনার পর তো কুইন আরো বেশি সতর্ক হয়ে যায়। এরপর সে নিজের একজন সৈন্যকে সেখানকার ওই দেশে থাকা ইউএন এর হেডকোয়ার্টারে পাঠায় এই মেসেজটা দিয়ে, যেহেতু মাইন কোম্পানির লোকজনরা ওই মাইনটাকে চালু রাখার জন্য বিদেশ থেকে বহু হাজার হাজার সৈনিক ভাড়া করে এনেছে, তাই এখন তাদের সঙ্গে লড়াই করার জন্য এদের আরো বেশ কিছু সৈনিকের প্রয়োজন। কারণ কুইন আর তার সঙ্গীরা সংখ্যায় বেশ কম, তারা তো মাত্র 150 জন, আর তাদের ক্যাম্পটা ওই জার্ড ভিলেজের একদম মাঝখানে অবস্থিত, তাই ওদের উপরে খুব সহজেই হামলা হতে পারে। কিন্তু এই কথাটা শোনার পর ইউএন অফিসার কর্নার মনে করে যেহেতু কুইন আর ওই দেশের কোনো সৈনিকই এর আগে কখনো লড়াই করেনি, তাই ওরা হয়তো সামান্য কিছু ভাড়া করার সৈনিককে দেখে ভয় পেয়ে গিয়েছে। কর্নার মনে করছিল যে ওই মাইন কোম্পানির লোকজন আর ওই ভাড়া করা সৈনিকরা কোনোভাবেই তাদের ওপর হাত তুলবে না, সেই জন্যই এখন সে কোনোভাবে কুইন বা তার সঙ্গীদেরকে সাহায্য করে না। তার উপর আবার সে ইউনের বাকি সমস্ত সৈনিকদেরকে কাটাঙ্গার বড় বড় সরকারি অফিস আর কাটাতার রেডিও স্টেশনটা দখল করার জন্য পাঠিয়ে দেয়, যেগুলোকে এতদিন ধরে জেনারেল জম্বে আর তার লোকজন দখল করে রেখেছিল। কিন্তু এরকম ভাবে কাটানোর একটা সরকারি রেডিও স্টেশন দখল করার সময় ইউএন এর সৈনিকদের সঙ্গে জম্বের লোকদের লড়াইয়ের সময় ওই দেশে নিরীহ 30 জন সাধারণ মানুষ মারা যায়। পরবর্তীতে কর্নার যখন এই খবরটা জানতে পারে তখন তার নিজের সৈনিকদের ওপর প্রচন্ড রাগ হয়। এখন সে ঠিক করে নেয় যেভাবেই হোক এই খবরটাকে পুরোপুরি গোপন রাখতে হবে, কারণ এই খবরটা বাহিরে ছড়িয়ে পড়লে পুরো পৃথিবীর সামনে ইউএন এর খুবই বদনাম হয়ে যাবে। এদিকে ইউএন এর লোকজন যে সরকারি অফিসগুলো দখল করেছিল সেগুলোর বদলা নেওয়ার জন্য এখন জেনারেল জম্বে তার ভাড়া করা সৈনিকদেরকে কুইন আর তার সঙ্গীদের ওপর হামলা করার আদেশ দিয়ে দেয়। অন্যদিকে সেই জার্ড ভিলেজ কুইন আর তার সঙ্গীরা এই সমস্ত ঘটনা সম্পর্কে তো কিছুই জানতো না। তারা তখন গ্রামের একটা চার্চের মধ্যে প্রার্থনা করছিল। কিন্তু ঠিক ওই সময় ফ্রেঞ্চ সৈনিকদের লিডার বেশ কিছু লোকাল লোকজনদেরকে নিয়ে কুইনদের ওপর হামলা করতে শুরু করে। ওই সময় তাদের ক্যাম্পের বাইরে শুধুমাত্র একজন আইরিশ সৈনিক পাহারাদারি করছিল, আর সে যখন দূর থেকে ফ্রেঞ্চ সৈনিক আর বাকি সবাইকে ওদের ক্যাম্পের দিকে এগিয়ে আসতে দেখে তখন সে জোরে জোরে চিৎকার করে চার্চের ভেতরে থাকা তার বাকি সঙ্গীদেরকে ডাকার চেষ্টা করে। কিন্তু ওই চার্চটা ওখান থেকে অনেক দূরে থাকায় কেউই ভেতর থেকে ওর আওয়াজ শুনতে পাচ্ছিল না। এই জন্য সে বাধ্য হয়ে চার্চের ওপরে থাকা একটা ঘন্টায় গুলি করে জোরে জোরে আওয়াজ করতে থাকে। এই আওয়াজ শুনে ভেতরে থাকা সমস্ত আইরিশ সৈনিকরা তখন পুরো সতর্ক হয়ে যায়, যার ফলে ওই ফ্রেঞ্চ লিডার আর তার সৈনিকরা যখন তাদের ক্যাম্পের কাছে এসে পৌঁছায় তাদের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তার আগেই সমস্ত আইরিশরা ওই চার থেকে বাইরে বের হয়ে নিজেদের বন্দুক আর হাতিয়ার নিয়ে এই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এখন এই দুই পক্ষের সৈনিকরা একে অপরের ওপর গুলি চালিয়ে খুব ভালো মতোই লড়াই শুরু করে দেয়। এখানে যেহেতু জেনারেল জম্বের পাঠানো সৈনিকরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই কুইন আরো একবার রেডিওর সাহায্য নিয়ে তাদের কাছে সাহায্য চায়। কিন্তু তখন ইউএন এর হেডকোয়ার্টার থেকে জানানো হয় যে বাকি সৈনিকরা এখন কাটাঙ্গার রেডিও স্টেশন আর অন্যান্য সরকারি বিল্ডিং দখল করার জন্য লড়াই করছে, আর এই সমস্ত কাজের জন্য অন্যান্য সৈনিকরা এখন ব্যস্ত আছে। তাই এই মুহূর্তে এই লড়াইটা কুইন আর তার সঙ্গীদেরকে একাই লড়তে হবে। এই সব কিছুর মধ্যে লড়াই চলাকালীন একজন আইরিশ সৈনিকের গায়ে গুলি লেগে সে খুব আহত হয়ে যায়, যেটা দেখে বাকি সমস্ত আইরিশ সৈনিকরা প্রচন্ড রেগে যায়। পাশে থাকা একটা মেশিন গানের সাহায্যে পাগলের মতো জম্বেদের সমস্ত সৈনিকদের ওপর এলোপাথারি গুলি চালাতে থাকে। ওই ঘটনায় জম্বের পাঠানো বেশ অনেকগুলো সৈনিক মারা যায়, আর বাকি যে সৈনিকরা বেঁচে ছিল তারা সবাই বাধ্য হয়ে ওখান থেকে পালিয়ে কোনো রকমে নিজেদের জীবন বাঁচায়। এখন কুইনল্যান্ড আর তার সঙ্গীরা এই যুদ্ধে জিতে গিয়েছিল ঠিকই, কিন্তু জীবনে এই প্রথমবার যুদ্ধ করে কোনো মানুষকে মারার পর এরা প্রত্যেকেই খুবই ভয় আর আতঙ্কের মধ্যে ছিল। কুইনল্যান্ড তো আজ অব্দি কোনো রকম যুদ্ধ করে নিচ্ছে, কিন্তু ওই যে বিভিন্ন দেশের বড় বড় যুদ্ধের বই পড়ে যা কিছু জানতে পেরেছে
সেই সমস্ত স্ট্র্যাটেজি ব্যবহার করে ওরা আজকের এই লড়াইটা জিতে গিয়েছিল। তার কারণে আজকে তাদের দলে একজন সৈনিকও মারা যায়নি। এদিকে লড়াই হেরে যাওয়ার কারণে তো ফ্রেঞ্চ কমান্ডার ফল কুইন্স প্রচন্ড রেগে গিয়েছিল। সে মনে করেছিল যেহেতু ওই সমস্ত সৈনিকরা আজ অব্দি কোনো রকম যুদ্ধে অংশগ্রহণ করেনি, তাই এই যুদ্ধে ওদেরকে হয়তো খুব সহজেই হারানো যাবে। কিন্তু এখনো অল্প কিছু আইরিশ সৈনিকরা মিলে লড়াইতে হারিয়ে এদের বহু সৈনিককে মেরে ফেলেছিল। তাই এখন এটার বদলা নেওয়ার জন্যই ফল ঠিক করে নেয় যে এবারও 20 গুণ বেশি সৈনিক নিয়ে আরও একবার ওই আইরিশ সৈনিকদের উপর হামলা করবে। এদিকে কুইন তো আগে বুঝতে পেরেছিল তাদের উপর আবারও হামলা করা হবে, এই জন্য সে আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করে। এরপর সে নিজের সমস্ত সৈনিকদেরকে 4টা দলে ভাগ করে, 4টা আলাদা আলাদা দিকে পাহারাদারি করতে বলে। তারপর হিসাব করে দেখে যে ওদের কাছে এখন মাত্র 13,000 গুলি আছে, যেটা পরিমাণে খুবই অল্প। এই সামান্য গুলির সাহায্যে এত বড় লড়াই জেতা কখনোই পসিবল না। এই জন্যই কুইন আরও একবার রেডিওর সাহায্যে ইউএন এর হেডকোয়ার্টারে যোগাযোগ করে এবং ওদের কাছে সাহায্য চায়। কিন্তু কর্নার তো কুইনের এই কথাগুলোই কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। সে মনে করেছিল যে কুইন হয়তো বেশি ভয় পেয়ে গিয়েছে। এজন্যই কর্নার আরও একবার কুইনকে বলে যে আমাদের বাকি সমস্ত সৈনিকরা এই অন্যান্য মিশনে ব্যস্ত, তারা যখনই নিজেদের মিশন শেষ করে ফিরে আসবে আমরা তখনই তাদেরকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। এর পরের দিন সকালবেলায় ফল নিজের সমস্ত লোকজনদেরকে নিয়ে আরও একবার আইরিশ ক্যাম্পের ওপর হামলা করার জন্য ওদের দিকে এগিয়ে যায়। কিন্তু এইবার তো আইরিশ সৈন্যরা আগে থেকেই ওই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। এখন আরও একবার দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় গুলির লড়াই। যুদ্ধ চলাকালীন সময়ে কুইন খেয়াল করে যে জম্বেদের সৈনিকদের সঙ্গে সাদা স্যুট বুট পরা একজন লোক এসেছে, যে সমস্ত সৈন্যকে এই যুদ্ধ করার জন্য বিভিন্ন রকম ভাবে আদেশ দিচ্ছিল। কুইনল্যান্ড যখন দূর থেকে এই ব্যাপারটা দেখতে পায় তখন নিজের একজন স্নাইপারকে আদেশ দেয় যে ওই সাদা স্যুট পরা লোকটাকে মেরে ফেলতে। আর ওই স্নাইপারও এখন কুইনের আদেশ মতো ঠিক তেমনটাই করে। দূর থেকে মাত্র একটা গুলিতে ওই সাদা স্যুট পরা লোকটার বুক বিদ্ধ করে দেয়। তখন লোকটা মারা যায়। আসলে এই লোকটাই কিন্তু ওই মাইন কোম্পানির মালিক ছিল। তিনি এই সমস্ত সৈনিক এখানে ভাড়া করে এনেছিলেন। মৃত্যুজাত ফ্রেঞ্চ লিডার ফলের সঙ্গীরা এই যুদ্ধটা বন্ধ করে দিয়ে আবারও ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ফল হাতে একটা সাদা পতাকা নিয়ে আইরিশ সৈন্যদের দিকে যুদ্ধ বন্ধ করার সিগন্যাল দিতে শুরু করে। এখানে যুদ্ধ বন্ধ হয়ে যাবার পর ফল কুইন্স আর কুইনল্যান্ড মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তখন ফল বলে যে তোমরা তো খুব একটা ভালো লড়াই করতে পারো না, আর তাছাড়া আমাদের কাছে তোমাদের থেকে আরো অনেক বেশি সৈনিক আছে, তাই তোমরা যদি এখন বেঁচে থাকতে চাও তাহলে আমাদের কাছে আত্মসমর্পণ করো। এটা শুনে কুইন তো হাসতে হাসতে বলে আমরা যুদ্ধ করতে পারি না ঠিকই, কিন্তু আমাদের আশেপাশের চারদিকে যে সমস্ত লাশ সেগুলো সবই তোমাদের সৈনিকদের। এখন পর্যন্ত এই লড়াইতে আমার দলে একজন সৈনিকও মারা যায়নি, আর তোমরা যদি এখনো লড়াই করতে চাও তাহলে আমরা আবারও সেটার জবাব দেব। এটা শুনে কুইন্স বলে যে ঠিক আছে, এখন আশেপাশে চারদিকে আমার যে সমস্ত আহত আর মৃত সৈনিকদের দেহ পড়ে আছে আমি তাদেরকে এখান থেকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে চাই। আর আমরা যতক্ষণ ধরে ওই মৃত সৈনিকদের দেহগুলো এখান থেকে নিয়ে যাব ততক্ষণ যেন তুমি বা তোমার সৈনিকরা আমাদের উপর হামলা করো না। এই কাজটা হয়ে গেলে আমরা আবারও আমাদের মধ্যে লড়াই শুরু করব। একথা শুনে তখন কুইন তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এই সব কিছুর মধ্যে ফল আবারও একবার চালাকি শুরু করে। সে যখন অ্যাম্বুলেন্সে করে ওখান থেকে সব মৃত আর আহত সৈনিকদেরকে নিয়ে যাচ্ছিল সেই সুযোগে ও নিজের বেশ কিছু সৈনিককে অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে লুকিয়ে ওই যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়। আর এখন ওই সমস্ত সৈনিকরা হঠাৎ করে মটর বোমার সাহায্যে কুইনল্যান্ড আর তার সঙ্গীদের ক্যাম্পের ওপরে হামলা করে দেয়। বন্ধুরা, মানে যুদ্ধবিরতি তো নয়, নতুন করে হামলা করার পরিকল্পনা। যাই হোক, এই ঘটনায় বেশ কিছু আইরিশ সৈনিক আহত হয়ে যায়। সবাই তো বেশ রেগে যায়। এবার ওই মোটর বোমা দিয়েই ফ্রেঞ্চ সৈনিকদের উপর অ্যাটাক করতে শুরু করে, যার ফলে সঙ্গে সঙ্গে ফলদের অনেকগুলো গাড়ি ধ্বংস হয়ে যায় আর আজকেও তাদের অনেক সৈনিক মারা যায়। অন্যদিকে দেখা যায় ইউএন এর সৈনিকরা সরকারি রেডিও স্টেশনের উপর হামলা করার সময় যে 30 জন সাধারণ মানুষ মারা গিয়েছিল
সেই বিষয়টাই জেনারেল জম্বে প্রচন্ড রেগে গিয়ে টিভিতে এবং নিউজ মিডিয়াতে ইউএন এর বিরুদ্ধে খুবই উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এটা দেখে জম্বেকে শান্ত করার জন্য ইউএন অফিসার কর্নার তার সঙ্গে আলাদা করে একটা মিটিং করে। আসলে কর্নার এখন জম্বের সাথে হাত মিলিয়ে এই পুরো দেশের যুদ্ধের পরিস্থিতিটাকে শান্ত করার চেষ্টা করছিল। তখন জম্বে বলে যে তুমি যদি এই যুদ্ধটাকে থামাতে চাও তাহলে কাটাঙ্গাকে একটা আলাদা দেশ হিসেবে ঘোষণা করে আমাকে ওই দেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও। তখন কর্নার বলে যে এই জিনিসটা তো কোনোভাবেই পসিবল নয়, আমরা তো বরং এটা আটকানোর জন্য এখানে এসেছি। এটা শুনে জম্বে বলে যে তোমার সৈনিকরা আমাদের সঙ্গে যা কিছু করেছে সেটাকে আমি কখনোই ভুলবো না, আর এই সব কিছুর বদলা নেওয়ার জন্য আমরা আজ রাতে আরো একবার জার্ড ভিলেজে তোমার ওই আইরিশ সৈনিকদের উপর হামলা করব। এ কথা শুনে কর্নার বুঝতে পারে এতদিন ধরে কুইনল্যান্ড ওকে সত্যি কথাই বলছিল, সত্যি সত্যি তাদের উপর আগে হামলা করা হয়েছিল, কিন্তু সে তো বারবার কুইনল্যান্ডকে ভীতু মনে করে তার কথায় খুব একটা পাত্তা দেয়নি। এরপর তো ওই দিন রাতে সত্যি সত্যি বোমার সাহায্যে আইরিশ ক্যাম্পের উপর অনেক বড় একটা হামলা করা হয়, যার ফলে তাদের ক্যাম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এর পরের দিন সকালবেলায় জম্বের লোকজন আইরিশ ক্যাম্পের সাপ্লাই করার সমস্ত জলে বিষ মিশিয়ে দেয়। এখন একদিকে যেমন আইরিশ সৈনিকদের কাছে বন্দুক, গুলি, বোমা সবকিছু শেষ হয়ে এসেছিল, অন্যদিকে এখন তাদের কাছে খাবার দাবার, পানি কিচ্ছু ছিল না। এজন্যই এখন কুইনল্যান্ড আরো একবার ইউএনএল হেডকোয়ার্টারে কল করে তাদের কাছে সাহায্য চায়। তখন হেডকোয়ার্টার থেকে জানানো হয় যে 30 জন সৈনিকের একটা দলকে বেশ অনেকটা বন্দুক, গুলি আর খাবার দাবার দিয়ে ওদের ক্যাম্পের দিকে পাঠানো হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় জমের লোকজন তাদের পথ আটকে দিয়েছে, তাই এখন হয়তোবা তারা কেউই ওইসব সাহায্য নিয়ে আইরিশ ক্যাম্পে পৌঁছাতে পারবে না। তাই এবার কুইনল্যান্ডকে আদেশ দেওয়া হয় যে তারা যেন যেভাবেই হোক ওখান থেকে লড়াই করে আর এই ক্যাম্পটাকে শত্রুদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। এ কথা শুনে তো কুইন আর তার সব সঙ্গীরাই অনেক চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ কোনো রকম সাহায্য ছাড়া তাদের পক্ষে এই লড়াইটা জেতা খুবই মুশকিল হয়ে যাবে। অন্যদিকে ফল তো আরো বেশি সৈনিক নিয়ে আবারও তাদের ক্যাম্পের ওপর হামলা করে। এখানে বেশ অনেকক্ষণ ধরে দুই পক্ষে লড়াই চলার পরে একটা সময় পর আইরিশ সৈনিকদের সমস্ত বলই শেষ হয়ে যায়। এই সবকিছুর মধ্যে আবার জম্বের সৈনিকরা একটা প্লেনের সাহায্যে ক্যাম্পের উপরে গুলি আর বোমা ফেলে এদেরকে মারার চেষ্টা করছিল। ওই বোমা ফেলার ফলে তাদের ক্যাম্পটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়ে তাদের আরো কিছু সৈনিক অনেক গুরুতর আহত হয়ে যায়। আর এই সুযোগেই তো কুইনের কাঁধে গুলি করে তাকেও প্রচন্ড আহত করে দেয়। কোনো মতে আইরিশ সৈনিকরা তো কুইনের শরীর থেকে ওই গুলিটা বের করে নেয়, কিন্তু ওখানে লাগানোর জন্য কোনো রকম মরফিন বা ওষুধ কিছুই তাদের ক্যাম্পে নেই, যার ফলে তখন কুইন আর তার বাকি আহত সৈনিকরা ব্যথা যন্ত্রণায় প্রচন্ড কষ্ট পাচ্ছিল। অন্যদিকে আমেরিকাতে ইউএন এর মেইন হেডকোয়ার্টারে সেক্রেটারি যখন জানতে পারে কঙ্গোতে যুদ্ধ এখনো থামেনি, তখন তিনি নিজেই একটা প্লেনে করে কঙ্গোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসার পথে উনি প্লেন থেকে অফিসার কর্নেলকে কল করে বলে যে তোমার কাজ ছিল কঙ্গোতে যুদ্ধ বন্ধ করে ওখানে শান্তি বজায় রাখা, কিন্তু এতদিন ধরেও তুমি নিজে সেই কাজটা করতে পারোনি, তাই আমি চাই তুমি নিজে এখন স্বেচ্ছায় এই কাজ থেকে সরে যাও। এর কিছুক্ষণ পরই তার প্লেনটা যখন কঙ্গোর সীমানার উপরে চলে আসে, তখন জম্বেদের একটা প্লেন সে ইউএন সেক্রেটারি প্লেনের ওপর হামলা করে এবং সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যার কারণে ইউএনএস সেক্রেটারি ওই ঘটনাস্থলে মারা যায়। এখন তো জম্বে যেভাবেই হোক ইউএন এর অফিসার আর ইউএন সৈনিকদের ভয় দেখিয়ে এই দেশ থেকে তাড়াতে চাইছিল। এই ঘটনার কিছুক্ষণ পর অফিসার কর্নার ওই আইরিশদের আর্মি ক্যাম্পে সমস্ত আহত সৈনিকদের সাহায্য করার জন্য একটা হেলিকপ্টার পাঠায়। এখন সমস্ত আহত সৈনিকদেরকেও হেলিকপ্টারে করে ওখান থেকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এই হেলিকপ্টারটা আকাশে ওঠার আগেই জম্বের সেনাবাহিনীরা দূর থেকে একটা মিসাইলের সাহায্যে হেলিকপ্টারটাকেও নষ্ট করে দেয়। এরপর কুইন তো আরো একবার হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এখন হেডকোয়ার্টার থেকে ওদেরকে আর কোনো রকম পজিটিভ রেসপন্স করা হয় না। আসলে এই মুহূর্তে এখন অফিসার কর্নার কুইন আর তার বাকি সঙ্গীদেরকে কোনোভাবেই সাহায্য করতে চাইছিল না, কারণ এখন ওই আইরিশ সৈন্যদের বাঁচাতে গেলে ইউএনের বাকি সৈন্যদের সঙ্গে জম্বের সৈনিকদের একটা ভয়ানক যুদ্ধ বেঁধে যাবে, আর পরবর্তীতে তখনই যুদ্ধের খবরটা বিশ্বের বাকি সমস্ত দেশে ছড়িয়ে পড়বে। তখন পুরো পৃথিবীতে বদনাম হয়ে যাবে, আর এই বড় যুদ্ধের জন্য তো সবাই অফিসার কর্নারকেই দায়ী করবে।
এদিকে কুইন তো খুব ভালো করেই বুঝতে পারে যে এই মুহূর্তে ওদের সাহায্য করার জন্য কেউই আসবে না। ওদেরকে এখন নিজের জীবন বাঁচানোর জন্য নিজেদেরকেই লড়তে হবে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই জম্বের হাজার হাজার সৈনিক চারদিক থেকে ওদের ক্যাম্পের দিকে এগিয়ে আসতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো এদের সঙ্গে লড়াই করার জন্য আইরিশদের কাছে আর একটা গুলিও নেই। কুইন তখন লক্ষ্য করে যে এতক্ষণ ধরে তারা যে লড়াইগুলো করেছিল তারপরে ওদের ক্যাম্পের চারদিকে বহুত পরিমাণের গুলির ফাঁকা সেল মানে কার্টেজগুলো পড়ে আছে। তাই এখন সে নিজের সমস্ত সৈনিকদেরকে ওই ফাঁকা গুলির সেলগুলোকে একটা বাক্সের মধ্যে তুলে রাখতে বলে। এরপর আস্তে আস্তে তারা বেশ কিছু বাক্সের মধ্যে ওই গুলির শেল ভরে ওই বাক্সগুলোর মাঝখানে তারা একটা করে বোমা রেখে দেয়। এরপর তারা ওই গুলির শেল আর বোম ভরা বাক্সগুলোকে মাঠের মাঝখানে বিভিন্ন জায়গায় রেখে দিয়ে আসে। তারপর জম্বের সৈনিকরা যখন লড়াই করার জন্য তাদের ক্যাম্পের অনেকটা কাছে চলে আসে তখন তারা দূর থেকে ওই বোমা ভরা বাক্সগুলোকে পাঠিয়ে দেয়, যার ফলে ওই বাক্সগুলো থেকে গুলির খালি সেল বেরিয়ে চারদিকে ছিটকে গিয়ে জম্বের বহু সৈনিক সেখানে আহত হয় আর মারাও যায়। এই সুযোগেই তো কুইন আর তার বাকি সঙ্গীরা জম্বের মারা যাওয়া সমস্ত সৈনিকদের কাছ থেকে বন্দুক গুলি আর তাদের বোমাগুলো নিয়ে নেয়। এখন তারা ওইগুলোর সাহায্যে আবারও নতুন করে লড়াই করতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে তো জম্বের সৈনিকরা সংখ্যায় অনেক বেশি ছিল, তার উপরে আবার তারা আকাশপথেও আইরিশদের ওপর হামলা করেছিল। কিন্তু তারপরও তো আইরিশরা ভয় না পেয়ে নিজেদের কাছে থাকা শেষ গুলি অবধি এই লড়াইটা চালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তো তাদের কাছে থাকা সমস্ত গুলি শেষ হয়ে যায়। এখন তো এদের কাছে লড়াই করার মতো আর কোনো অস্ত্রই নেই। বিগত 5 দিন ধরে হেডকোয়ার্টার থেকে তাদের কাছে কোনো সাহায্য আসছে না। এই যুদ্ধে তারা অল্প কিছু বন্দুক আর গুলির সাহায্য নিয়ে নিজেদের থেকে 10 গুণ বেশি পরিমাণ শত্রুদের সঙ্গে লড়াই করছিল। এমনকি তারা বুদ্ধিমত্তার সঙ্গে প্রত্যেকটা গুলিকেই 2 বার করে ব্যবহার করেছে। কিন্তু এখন তো তাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। তাই কুইন এবার খালি হাতেই ফলের সামনে গিয়ে দাঁড়িয়ে আত্মসমর্পণ করে, কারণ সে কোনোভাবেই চাইছিল না তার জন্য বাকি সৈনিকদের জীবন চলে যাক। তখন ফল তো কুইনকে খুবই সম্মান জানিয়ে বলে যে একটা সময় আমি বলেছিলাম তোমাদের দেশ তো কখনো কোনো যুদ্ধ করেনি, ইভেন তোমরা আগে কখনো কোনো লড়াইও করনি, কিন্তু আমি তখন পুরোপুরি ভুল বলেছিলাম। বিগত 5 দিন ধরে তোমরা সবাই খুব ভালোভাবে আর বীরত্বের সাথে লড়াই করেছো। এটা বলেই সে কুইনকে না মেরে তার সঙ্গে হ্যান্ডশেক করে সম্মান জানায়। পরে কুইন তার বাকি সব সৈনিকদের নিয়ে জম্বে সৈনিকদের কাছে আত্মসমর্পণ করে। তারপরে তো গোটা 1 মাস ধরে এসব আইরিশ সৈনিকদের কঙ্গোতে একটা জেলের মধ্যে বন্দি করে রাখার পরে অবশেষে ছেড়ে দেওয়া হয়। ওখান থেকে যখন কুইন আর তার বাকি সঙ্গীরা আবারও তাদের নিজেদের দেশে ফিরে আসে তখন তাদেরকে সম্মান জানানোর জায়গায় তাদের দেশের বড় একজন আর্মি অফিসার সবাইকে বলে যে তোমরা আত্মসমর্পণ করে পুরো পৃথিবীর সামনে আমাদের দেশের নাম ছোট করেছো, তাই কাটাঙ্গা রাজ্যে তোমাদের সঙ্গে যা কিছু হয়েছে সেই ব্যাপারে তোমরা কখনোই কারোর সঙ্গে কিছু আলোচনা করতে পারবে না। পুরো পৃথিবীর কাছে এই ব্যাপারটা গোপন রাখা হবে। আসলে এইসব কাজ করছিল সেই ইউএন অফিসার কর্নার। কঙ্গোতে তার ভুল সিদ্ধান্তের জন্য যা কিছু সমস্যা হয়েছিল এগুলোকে সে কোনোভাবেই বাইরের পৃথিবীর সামনে প্রকাশ করতে চাইছে না। আয়ারল্যান্ডের একজন বড় আর্মি অফিসারকে বলে কুইনল্যান্ড আর তার বাকি সৈন্যদেরকে চুপ থাকতে বলে। আর্মি অফিসারের কথা শুনে তো কুইন প্রচন্ড রেগে গিয়ে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং দেখে সেখানে থাকা বাকি সৈনিকরা প্রচন্ড আবেগপ্রবণ হয়ে গিয়ে কুইনকে স্যালুট করে, কারণ সেই কঙ্গোতে 5 দিন ধরে কুইন আর তার সঙ্গীরা নিজেদের দেশের মান সম্মান বাঁচানোর জন্য কোনো রকম ভাবে আত্মসমর্পণ না করে কিভাবে লড়াই চালিয়ে গিয়েছে এটা শুধুমাত্র ওরাই জানে। আর বিগত 5 দিনে ওই যুদ্ধে কুইনের রণনীতির জন্য ওদের দলের একজন সৈনিকও মারা যায়নি। ওই সমস্ত ঘটনার পরে জম্বে তার দেশ ছেড়ে পালিয়ে যায়, আর সে চলে যাওয়ার পরই তাকে দেশদ্রোহী বলে ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে 1969 সালে আলজেরিয়াতে গৃহবন্দী থাকার সময় সে হৃদরোগ মানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এই ঘটনার 44 বছর পর অর্থাৎ 2005 সালে কুইনল্যান্ড আর তার সঙ্গীদের কাহিনীটাকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরা হয়, আর তখন এই 150 জন সৈনিককে ওয়ার হিরো হিসেবে সম্মানিত করা হয়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই ঐতিহাসিক সাহসিকতার মুভির গল্পটা।